This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্ম, আচ্ছা ধর্ম মানেই কর্ম, আমরা জানি সেটা। ভোটের বাংলায় বেশ একটা ধর্মের রাজনীতি চলছিল, কিন্তু প্রায় ২৬,০০০ শিক্ষক কর্মহারা হতেই মোড় বদলে গিয়েছে, একটা টুইস্ট চলে এসেছে। প্রশ্ন হচ্ছে, ধর্মের চেয়েও কর্ম বড়? এই প্রশ্ন বড় হয়েছে। ২৬,০০০ ২৫,০০০ টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, স্কুল কলেজগুলো পড়াবে কে? मॉल बना दिया है ममता बनर्जी ने पश्चिम बंगाल में को। जो खरीदना है आपको, टीचर खरीदना है, नौकरी खरीदना है, सैंड लेके नदी से बेचना है, जो चाहे आप कर सकते हैं, सिर्फ पैसा देना है। ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে, ভয়েস রেকর্ডে ধরা পড়েছে। ৭৩ মিনিটে ৭৩ বার অভিষেক ব্যানার্জি বলেছে, আর উনি কিচ্ছু জানেন না। চোরের মায়ের লম্বা গলা, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? টাকা নিল মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা, পার্টির লোকেরা, সরকারের লোকেরা, হয়তো ওনার পরিবারের থেকে বেনিফিশিয়ারি, আর দোষ হলো সিপিএম কংগ্রেসে। উনি কি এখনো মানুষকে এরকম ভাবছেন? মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। বিজেপি এবং সিপিএম এর যৌথ উদ্যোগে এই ঘটনা তো হয়েছে, সুতরাং এখন জাগ্গে জাগ্গে বলে এইসব আজে বাজে কথা বলছেন। আপনাদের জ্ঞান দিতে হবে না, মানুষ জানে কিভাবে এগোতে হবে, কি করতে হবে। দফা ১, দাবি ১, মমতার পদত্যাগ। লাথি মেরেই সরকারকে বাতিল করা উচিত। ওই মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো, না হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শিগগিরই তাকে ছুঁড়ে ফেলে দেবে। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন। জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে, গাঙ্গুলি না ডাঙ্গুলি। একজন জাস্টিসকে, একজন বর্তমান এমপিকে তার পদবি বিকৃত করে, যেহেতু তিনি হিন্দু, এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে, ডাঙ্গুলি। তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায়? এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে। জমজমাট ইস্যু পেয়ে গিয়েছেন নেতারা, তাই দফা ১, দাবি ১ থেকে ডাঙ্গুলি গাঙ্গুলি কিছুই বাদ যাচ্ছে না। রাস্তাতেও হট্টগোল। পশ্চিম বর্ধমানের ডিআই অফিস অভিযানে বিজেপি, দেখাবো সেই ছবি। আন্দোলন হবে, তালা ভাঙা হবে না, তালা লাগানো হবে না, এসব না হলে কি জোশ আসে বলুন? ডিআই অফিসের মূল গেটে তালা দেখে তা ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। না পেরে আরও একটা তালা সেখানে লাগিয়ে দেন তারা, আর ওখানেই পুরসভার স্বাস্থ্য বিভাগের অফিস। তারা বিপদে পড়ে যান, খুব স্বাভাবিক সেটা। আমাদের আন্ডারে 30টা হেলথ সেন্টার আছে যারা সাফার করছে। আমরা যদি না যাই তাহলে বহু সার্ভিস অফ হয়ে যাবে। যদি কোনো ক্ষোভ থাকে তাহলে অন্য ডিপার্টমেন্ট করুক। হেলথের সম্বন্ধে তো ক্ষোভ নেই, হেলথ এমার্জেন্সি ডিপার্টমেন্ট। এই যে পুলিশকে বললাম, পুলিশ তো ফোনেই ব্যস্ত। এবার উনি পারমিশন কার কাছ থেকে নেবেন সেটা দেখুন। আমি দায়িত্ব নিয়ে খুললাম, কারণ হেলথ অফিস বন্ধ ছিল। এই যে ক্যাম্পাসের মধ্যে হেলথ অফিস আছে, ওনারা অনুরোধ করেছেন, সুপিরিয়র অফিসার ছিলেন, নাম জানি না, উনি আমাকে বলছেন আপনি খুলেন, আমি তার জন্য খুলেছি। ভাবতে পারছেন, স্বাস্থ্যের মতো জরুরি একটা পরিষেবা আটকে গিয়েছে, সেটা দেখার দায়িত্ব তো রাজনীতির নয়, তাই না? তাদের কাজ খানিকটা হইচই করা, মিডিয়ায় ছবি তোলা, ফুটেজ খাওয়া। পুলিশ ঘণ্টাখানেক বাদে যখন তালা খুলে স্বাস্থ্যকর্মীদের বের করছেন, ততক্ষণে বিজেপির নেতাকর্মীরা হাওয়া হয়ে গিয়েছেন, ছবি তোলা হয়ে গিয়েছে। যেটা বললাম, পাবলিকের কি অসুবিধা হলো, মানে আম জনতার, সাধারণ মানুষের কি অসুবিধা হলো, এসব ভাবতে তাদের বইই গিয়েছে। আমি টিচারদের শুধু বলবো, এবং ছাত্রছাত্রী, যখন মানুষের বিপদ থেকে সবাই চলে যায়, পালিয়ে যায় মানুষের পাশ থেকে,
তখন কেউ না কেউ আসে তাকে রক্ষা করার জন্য। কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। এই গোটা জিনিসটা তো এই বিজেপি আর রাম বামের লয়াররা তাদের সর্বনাশা রাজনীতি করতে গিয়ে ডেকে এনেছেন। মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি দুর্নীতি 700 কোটি টাকা 6000 চাকরি বেচার ক্ষেত্রে 6000-এর কাছেই টাকা নেয়নি, 700-800 তৃণমূলের নেতা পেয়েছেন, যার মধ্যে এমএলএদের মেয়ে ছেলে আত্মীয় স্বজন জেলা পরিষদ কাউন্সিলর আছে। বিজেপি যারা তারা ব্যাপম কেলেঙ্কারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে একের পর এক অনিয়ম দুর্নীতি স্বজনপোষণ এইসব হয়েছে, তাদের এই নিয়ে ভাবতে হবে না। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। हाईकोर्ट में सिंगल बेंच ने ये सजेशन दिया था कि आप दूध को अलग करो, पानी को अलग करो। এটা উনি যেটা করতে চেয়েছিলেন, কৌশল যেটা ছিল ওনার, সেটা হচ্ছে আমি 5,500 বা 6,000 মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম। আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম। তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন, তার বড় বড় অ্যাডভাইসার, তার মধ্যে সুপ্রিম কোর্টের কিছু লোকও আছেন, তারপরে কিছু প্রাক্তন জজ আছেন, আরও কিছু লোক আছেন যাদের নাম আমি সবার এক্ষুনি বলতে পারছি না, কিন্তু আমি জানি তারা তাকে অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন, তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে? যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তাই তারা সন্তুষ্ট হচ্ছেন না, কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। এবার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকছেন, কোনটা দরকার, কোনটা আইনে কিভাবে দরকার, কোনটা প্রশাসনিক কিছু করা যায় কিনা, আইনসম্মতভাবে খবর নিচ্ছেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন, আইনি মতামত নিচ্ছেন, তিনি করছেন। কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয়, কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন, কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন, ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে, তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে বিজেপি আর সিপিএম এর দয়ায়। যে লোকে বিপদে পড়লে ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে পড়লেই বিকাশ এবং সিপিএম এর শরণ নেয়। দেখবেন ওরা কোন বিপদ পড়লেই সিপিএম করেছে, বিকাশ ভট্টাচার্য করেছে। উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, এটা দেখার দায়িত্ব আমাদের। এই গোটা বিষয়টার মধ্যে এই বিজেপি, এই সিপিএম এরা যন্ত্রী। এখন এদের জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। কি করতে হবে, কিসে এই বিপদগ্রস্তদের ভালো হয়, কিসে মঙ্গল হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। কুণাল ঘোষ বললেন কি করতে হবে, কিসে বিপদগ্রস্তদের ভালো হবে সেটা মুখ্যমন্ত্রী ভালোই জানেন, কিন্তু যারা বিপদে পড়লেন তারা কি মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছেন? আসুন কিছু বক্তব্য শুনি। মুখ্যমন্ত্রী কালকে আলাভরা কথা বলেছেন, এগুলো তো আমরা চিড়ে ভিজছে না। তো একটা কথাই, আমাদের আজ থেকে আমরা কর্মহীন, তো আমাদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে। আমরা দুর্নীতি করিনি, আমরা কোন রকম অন্যায় কাজ করিনি, আমরা কোন রকম মানে টাকা লেনদেনের সাথে যুক্ত নই, সিবিআই আমাদেরকে খুঁজে পাইনি, বাগ কমিটি আমাদেরকে খুঁজে পাইনি, তারপরেও আমাদের চাকরি কেন গেল সেটা আমরা
প্রত্যেকে বুঝতে পারছি যে এখানে কোনো একটা প্রেশার আছে, যে প্রেশারের বশবর্তী হয়ে এই জাতীয় রায় হয়েছে। আজকের এই অবস্থার জন্য প্রাথমিকভাবে তো অবশ্যই আমরা রাজ্য সরকারকে দায়ী করব, কারণ যে মানে ফ্রডগুলো হয়েছে, যে দুর্নীতিগুলো হয়েছে, সেটা রাজ্য সরকারের বিভিন্নভাবে জড়িত। আমাদেরকে আবার মাথা উঁচু করে যাতে বুঝতে পারি সেই জায়গা করে দেবো, কারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে চোখে জল ফেলে আসতো। একটা বাচ্চা শিশু তার আইনের কি বোঝে আপনি বলুন? তারা বাচ্চা শিশুটার মধ্যেও প্রবেশ করে দেওয়া হলো যে আমার শিক্ষক যারা পড়িয়েছিলেন এতদিন তিনি দুর্নীতি করে চাকরি পেয়েছেন, প্রকারান্তরে বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু আমরা দুর্নীতি তো করিনি। কিন্তু আমাদেরকে আবার সসম্মানে ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু ধ্বংসাত্মক আন্দোলন, সর্বাত্মক আন্দোলন। এই আন্দোলন কি হবে? ভয়াবহ হবে। আমাদের সরকার এইভাবে আমাদের সাথে ছলনা করেই বলুন বা যেভাবেই করেই হোক আমাদেরকে বলি দিয়েছে শুধুমাত্র অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। তারা নিজেরা সততার প্রতীক হয়ে আমাদেরকে বলির পাঠা করা হয়েছে এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করার জন্য এই সমস্ত কিছু হয়েছে। পরীক্ষার জন্য আমরা নোটিফিকেশনের জন্য পথে নেমেছিলাম, নোটিফিকেশনের পরে পরীক্ষার জন্য আমরা পথে নেমেছিলাম, রেজাল্ট বাড়ানোর জন্য পথে নেমেছিলাম, তারপরে নিয়োগের জন্য পথে নেমেছিলাম, পরীক্ষা বাঁচানোর জন্য দীর্ঘদিন পথে ছিলাম, আজকে চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে। তাহলে এতদিন পথে থাকতে থাকতে এরপরে আমাদের কি করণীয়? যোগ্য অযোগ্য বাছাই না করার ফলে যে সবাই যে আমরা এভাবে সাফার করব এবং এভাবে মানে মানসিক দিক থেকে এতটাই ভেঙে পড়েছি যে মানে আর কিছু বলতেই পারছি না। দায়ী যদি বলেন, এখন তো রাজ্য সরকার অবশ্যই এর জন্য দায়ী নেবে। আমাদেরকে আমাদের স্ব প্রতিষ্ঠানে সসম্মানে ফিরিয়ে দেওয়া হোক, না হলে কিন্তু আমাদের চোখের জলটা আগুনে পরিণত হবে। খুব বেশি দূরের স্মৃতি হাতড়াতে হবে না। এগুলো বলার সময় আমার মনে পড়ছিল 2017 সাল ত্রিপুরায় 10,000-এরও বেশি শিক্ষক, 10,323 জন এক্স্যাক্টলি বললে, সেই সব শিক্ষকদের নিয়োগ বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। মিল আছে? কিন্তু তারপরে কি ঘটেছিল? তার ঠিক পরের বছর ভোটে হেরে গিয়েছিল দীর্ঘদিন রাজত্ব করা মানিক সরকারের বামফ্রন্ট সরকার। প্রায় 26,000 শিক্ষকের চাকরি যাওয়ার ধাক্কা যাতে ভোটে না পড়ে, সেজন্য পোড় খাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আর সিপিএমকে ইমিডিয়েটলি টার্গেট করা শুরু করে দিয়েছেন তিনি। 26,000-25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? সরাসরি টার্গেট বিজেপি এবং সিপিএমকে। এ রাজ্যের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর হাল কেমন সেটার আমাকে নতুন করে বলতে হবে না, আপনারা প্রত্যেকে কম বেশি জানেন। হাড়ির একটা ভাত আসুন একটু টিপে দেখি চালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল, সেখানে ছিলেন একজন শিক্ষক আর একজন শিক্ষাকর্মী, মোট দুজন। 10 দিন আগে ওই একমাত্র শিক্ষক, যার নাম রতন রায়, তিনি মারা গিয়েছেন। তারপর থেকে স্কুলের ভরসা ছিলেন ওই একমাত্র শিক্ষাকর্মী অমল মণ্ডল। সুপ্রিম কোর্টের রায়ে অমলবাবুর চাকরি গিয়েছে। তালা খোলার লোক নেই এই ধূপগুড়ি ঘোষপাড়া প্রাইমারি হাই স্কুলে। মৌখিক নির্দেশকে, সেই নির্দেশে এক শিক্ষককে সেখানে পাঠানো হয়েছে, কিন্তু তিনি এই মুহূর্তে ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দারের অবস্থায়। বুঝতেই পারছেন? দেখুন সেই ছবি, কোনো ব্যাখ্যার দরকার পড়ে না। স্কুল চালাতেন একজন শিক্ষক ছিলেন, আর একজন সহকারী অশিক্ষক কর্মচারী দিয়ে কাজ চালাতেন। ওই শিক্ষক অসুস্থ হওয়ার পরে উনিই চালাতেন, কিন্তু ওরা বিগত 10-12 দিন আগে পরলোক গমন করায় ওই অশিক্ষক কর্মচারী চালাচ্ছিলেন। কিন্তু কালকে তার চাকরি চলে যাওয়াতে আমরা অনিশ্চয়তার মেঘ যে স্কুলটা বন্ধ হয়ে যাবে নাকি, কি হবে সেটা নিয়ে তো সংশয় ভুগছি। তালা খোলার লোক কি আছে? আর না, তালা খোলার তো লোক দেখছি না, স্কুল তো এখন অবধি খোলেনি, বন্ধই আছে। এখন আগামীতে কি হবে এ নিয়েই তো দুশ্চিন্তা। এখন স্কুল চলবে কি চলবে না এ নিয়েই একটা চিন্তার ছায়া। অচল অবস্থা, কেউ নেই। মানে আমি তো এই স্কুলের নই, মানে আমাকে টেম্পোরারি পাঠানো হয়েছিল, কিন্তু এখন এই স্কুলের বর্তমান পার্মানেন্ট কিন্তু আর কেউ থাকলো না, না মানে কোনো গ্রুপ ডিস্টার্ব, না কোনো টিচার। তার মানে এখন তাহলে মানে স্কুল বন্ধ প্রায় বলা যায়। তাই তো, মানে ছাত্র সংখ্যাও এরকম, মানে স্কুলের খুব অচল অবস্থা। ভাবুন একবার, অসহায়তা কোন জায়গায় দাঁড়িয়েছে। এইসব ঘটনা তো ছোট্ট ঘটনা, পিটি ইস্যু, তাই না? রাজনীতির এসব নিয়ে ভাবলে চলে? তার উপর আবার সামনের বছর ভোট, ভাবতে হবে। পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএম কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। जो लोगों को टेंटेड लोगों को लिया गया, उनको बचाने के लिए 1000 से ऊपर 1500 पोस्ट क्रिएट किए गए, कैबिनेट बैठी थी।
সুপ্রিম কোর্ট ওই সুপর্ণিমারি পোস্ট এবং সিবিআই সংক্রান্ত তদন্তের ব্যাপারটা 8ই এপ্রিল রেখেছে শুনানির জন্য। সেদিনকে শুনানি হয়ে ঠিক হয়ে যাবে, যোগ্য ছেলে ভাত খেতে হবে। ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে, সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। বিজেপি আমার মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে। আই ওয়েলকাম, আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান। ক্যাচ মি ইফ ইউ ক্যান। যদি তাই হয়, আর যেদিন হবে সেদিন ক্যাচ মি ইফ ইউ ক্যান হবে না। I am catching you. If you can run, then run. বারে বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। চাকরি বাতিল নিয়ে সরকারকে একেবারে অল আউট আক্রমণে বিরোধীরা। কিভাবে? বঙ্গের শাসক দলও পাল্টা বিজেপি সিপিএম এর ঘাড়ে দায় চাপাচ্ছে। দেখুন, রাজনীতির পথেই চলবে, বলার অপেক্ষা রাখে না। কিন্তু যাদের চাকরি গেল, তাদের মধ্যে সেই সব যোগ্য যারা, তাদের ভবিষ্যৎ কি? কমিশন মুখ খুলল রায় ঘোষণার 24 আওয়ার্স 24 ঘন্টা পর। আমি তো বললাম যে 3 মাসের মধ্যে, এটা লেখাও নেই, এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্ভব, 22 লক্ষের প্রক্রিয়া সম্ভব করা, পরীক্ষা নেওয়া। 3 মাস বলেনি তো। আপনি প্যারা 44 পড়ুন, তাতে বলেছে যে অযোগ্যদের চাকরি যাবে, তারা বা সবার ক্ষেত্রেই বলেছে যে তারা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন, সেখানে তাদের রিইনস্টেট করতে হবে 3 মাসের মধ্যে সেই প্রতিষ্ঠানকে। নিশ্চয়ই বিজ্ঞপ্তি, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না। বুঝতেই পারছেন 3 মাসে তাহলে নিয়োগ সম্ভব নয়। জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। নিয়োগ সম্পূর্ণ কবে হবে সেই উত্তর পাওয়া যায়নি। কমিশন জানিয়েছে সবার আগে রায় নিয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজন, তারপর পদক্ষেপ। আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি, আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি, আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি, কিছু লিগ্যাল ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে। জানিয়েছে যে তারা মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগ্যাল ক্লারিফিকেশন চাইবে। তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। জুডিশিয়ারির প্রতি উই হ্যাভ দ্য হাইয়েস্ট রিগার্ডস। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি ফ্রম দ্য হিউম্যানিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ। বাকিটা তো অপশন খোলা আছে, এবং যোগ্যদেরকেও তো আমি তাদের দাদা হিসেবে পরামর্শ দিচ্ছি। 226-এ রিড করতে পারেন আপনি, ওএমআর এর নাম্বার আছে আপনার, আপনি ন্যাচারাল জাস্টিস চাইতে পারেন। অতএব তারা যেতে পারেন, লড়তে পারেন, আমার বিশ্বাস তারা জাস্টিস পাবেন। ব্যাপম কেলেঙ্কারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে একের পর এক অনিয়ম, দুর্নীতি, স্বজনপোষণ এইসব হয়েছে। তাদের এই নিয়ে ভাবতে হবে না। এই গোটা জিনিসটা তো এই বিজেপি আর বামের লয়াররা তাদের সর্বনাশা রাজনীতি করতে গিয়ে ডেকে এনেছেন। যোগ্য বনাম অযোগ্য, এই দুই শব্দের ঘূর্ণিপাকে 26,000-এর চাকরি গিয়েছে। আর এই দুই শব্দের ঘূর্ণিপাকে নিয়োগের ভবিষ্যৎ ঝুলে অন্ধকার কাটবে তাহলে কোন পথে? ঘুরে ফিরে এই একটা প্রশ্নই উঠছে, যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা জমা দিলেই তো এই দিনটা দেখতে হতো না, তাই না? না, বারে বারে উঠলেও এটা আপনাকে একটা অনুরোধ করব, আপনি এই রায়ের প্যারাগ্রাফ 23, প্যারাগ্রাফ 28টা ভালো করে পড়বেন, পড়ে আরেকবার আমার সঙ্গে কথা বলবেন। যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণ, তো কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। অর্ডার শিট পড়ুন,
সরাসরি চিফ জাস্টিসকে মিথ্যাবাদী বলছে। প্রাপ্ত বসুর নাম এখন ভৃত্য বসু হয়ে গেছে। খুব লজ্জা। উনার যদি নৈতিকতা থাকতো উনি পদত্যাগ করতেন। যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি। ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন, না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। সুপ্রিম কোর্টে 3টে ডেটে তো যোগ্য অযোগ্য তালিকা দিতে বারবার বলেছে। সেই জন্য তো সুপ্রিম কোর্টের অর্ডারে অযোগ্যদের তালিকা নেই, শুধু বলে গেছে কারা কারা অযোগ্য হতে পারে। সেই জন্য তো 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দিলেন। কাল বাদে পরশু রামনবমী রয়েছে, আর তারপর দিন মানে সোমবার চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোঝাতে চাইছেন যে চাকরিহারাদের পাশে আছে সরকার। সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। ব্যাপম কেলেঙ্কারির সময় কি হয়েছিল? নিট পরীক্ষা যদি প্রশ্ন ফাঁস হয় তখন কি হয়েছিল? ফলে এরা যখন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন বা কোনো দাবি করবেন, তখন তাদের দল পরিচালিত রাজ্যগুলোতে যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে তারা কি করেছিলেন। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। আসলে টাইমিং, বুঝলেন, টাইমিং জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কখন কোন সময় কোন টাইমিংয়ে উইথ প্রপার রিফ্লেক্স আপনি খেলছেন, সেটা আসলে পারফেক্ট টাইমিং বলে ধরা হয়।